শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। স্কিপ না করে পুরোটাই সাথে থেকো তোমরা। সংসার মানেই হলো পরিপাটি আর টিপটপ, এই দুটো যদি আমরা মেনটেন করতে পারি তাহলেই কিন্তু আমাদের বাড়িঘর থাকবে আমাদের মনের মতন করে পরিষ্কার আর পরিচ্ছন্ন। মানুষজন আসলেও দেখলে কিন্তু ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো সকাল থেকে একদম বিকেল পর্যন্ত। আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালোই লাগবে। কথাতে আছে ওর ছুরি তোর বিয়ে। তো আমাকে যখন বললো যে ওর ছুরি তোর বিয়ে দেবো, আর আমিও কিন্তু ড্যাং ড্যাং করতে করতে বিয়ের পিড়িতে গিয়ে বসে পড়েছিলাম। আগে পিছে কিছুই ভাবিনি, যে পড়াশুনো চলাকালীন চলে গিয়েছিলাম বিয়ে করতে। কারণ তখনকার সময় এরকমই ছিল, মানে আমাদের সময় যারা যারা আছো। তবে এখন কিন্তু আর তা নয়। আমার মেয়েকে যদি বিয়ের কথা বলি, সে কিন্তু বলে যদি আমাকে এরকম জোর করো না বিয়ের জন্য, তাহলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব। তাই বললাম তুই কোথায় পালিয়ে যাবি? বলে আমি জানি না কোথায় পালিয়ে যাব, তবে আমি কিন্তু বিয়ে করব না চাকরি বাকরি না পেলে। তবে মেয়েকে তো আর বিয়ে দেবো না আমি, মেয়ে যখন চাকরি বাকরি পাবে। এই কথাটা কিন্তু আমি মেয়েকে, যখন মেয়ে 7-8-এ পড়ে তখন থেকেই বলা আছে যে তুমি চাকরি বাকরি না পেলে কোনো দিন তুমি বিয়ে করবে না, তাতে তোমার 30 বছর বয়স হয়ে গেলেও কিচ্ছু করার নেই। যাই হোক, এখন শখ হয় আমার মেয়েকে বিয়ে দেওয়ার, মানে আমি দেখি এগুলো, আমার খুব ইচ্ছে তো চারিপাশে দেখে। কিন্তু মেয়ে এখন বলে আমি বিয়েই করব না তাড়াতাড়ি, আমি অনেক পরে বিয়ে করব, আমি আগে চাকরি পাবো, তারপরে কয়েক বছর চাকরি পেয়ে নিজের আনন্দে অনেক জায়গায় ঘুরবো ফিরবো তারপরে। তো এটাই কিন্তু হওয়া উচিত না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে, কারণ এখনকার কিন্তু সময় আর আগের মতন নেই একদমই। আর আমার শ্বশুরমশাই যখন আমাকে এরকম দেখতে গিয়েছিল আমার বাড়িতে, তখন তো চুড়িদার পরে প্রথম দিন আমাকে দেখেছিল। ধরো আজকে দেখে গেছে, কালকেই কিন্তু এসছে আবার আমার হাজব্যান্ডরা দেখতে। তখন কিন্তু বলে গেছিলো যেন শাড়ি পরে আমাকে দেখে। আর তখন যেন বন্ধুরা, ও যে শাড়িটা পরেছিলাম আমি, তখন তো খুব সরু, মানে একদম পাকাটিই বলতে পারো। হাওয়া দিলে মানে তালপাতা সেপাই হয় না যেরকম উড়ে যায়, সেরকম কিন্তু আমি ছিলাম। যেদিন আসবে সেদিন সকালবেলা তড়িঘড়ি কী হলো, সেই মানে ওটা হচ্ছে তাঁতের শাড়ি, তাকে মার দেওয়া হলো কেচে, অনেক করে সাবুর মার হয় না, তখন দিনে তো সাবুর মার দেওয়া হতো, রিভাইভ কিন্তু দিতাম না। ওটাকে মা জাল দিয়ে ভালোভাবে দিল, দিয়ে আমাদের পাশে একটা মাঠ ছিল, সেখানে গিয়ে লম্বা করে টেনে টেনে আমি দিয়ে আসলাম। তারপর ওটা যখন শুকোলো, শুকোলো বুঝতে পেরেছো, পুরো ঠোঙা, মানে একদম ফুলে এক মানে সে আর নিচু হচ্ছে না। যাই হোক, অনেক কষ্ট করে ভাঁজ করে আমাকে পরিয়ে দিয়েছে, তাতে বেশ আমি কিন্তু একটা মোটা সোটা মেয়ে মনে হচ্ছে। তো ওরা কিন্তু বুঝতে পারেনি যে আমি এত সরু। তবে ওর বাবা আগের দিন দেখেছিল আমাকে আমি কত সরু, তাও আমি যে এত সরু আমাকে পছন্দ করেছে। এই কথাটা আমাদের পাড়া যে 2-4টে বোন ছিল তাদেরকে বলা হয়েছে, মানে আমার বিয়ের কথা এরকম দেখতে এসেছিল, তো পছন্দ হয়েছে ছেলেওয়ালারা। তো জানো না ওদের কি রিয়াকশান ছিল, ওরা মানে করলো, রিয়াকশান দিল যে তুই যে এত সরু, মানে তুই যে এত রোগা, তোকে পছন্দ করেছে। জানো তো ওর মধ্যে আমাকে একটা বোন কিন্তু এ কথাটা বলেছিল। ওরা কি বুঝতে পারে? তখন আমি বললাম হ্যাঁ, ওরা তো আমাকে দেখেছেই রোগা, আমি আর কি করে মোটা হব। তবে তাঁতের শাড়ি একটা পরেছিলাম, যতই তাঁতের শাড়ি পরো না কেন, মানে হাত পাগুলো দেখলে তো বোঝা যায় না সেই রোগা কি রোগা না। পেটটার কাছে হয় না ফুলে থাকে শাড়িটা, কিন্তু হাতের কাছে তো আর ফুলে থাকে না। আরে দেখো, কাজ করতে নিলাম, মানে সকালবেলা এখানটা আমি ধুয়ে দিই, আর হেনা কিন্তু চলে এসছে কাজে। ও আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে জানো তো। আমি বললাম আজকে এত তাড়াতাড়ি? বলছে না আজকে একটুখানি মানে কোথাও যাবে কি, কোনো কাজ আছে তার জন্য। ও কিন্তু কাজ করলো, চলে গেল, তারপরে মানে ও 9টার আগে একদম আজকে কাজ করে চলে গেছে। তো কিছু জামা কাপড় ছিল, ভাবলাম যে না আমি এবার বাইরে নিয়ে গিয়ে কাচা ধোয়া শুরু করে দিই। আর এখানে কাচতে বন্ধু না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। জায়গাটা দেখলে একটু ভালো লাগে না তোমাদের? হয়তো দেখবে, এদিকে দেখো বস্তা কী আছে বলো তো, ওর মধ্যে না মার্বেলের টুকরো আছে এই বস্তাগুলোর মধ্যে, ফেলে দিতেও মায়া লাগে। ভেবেছিলাম যে এই যেখানে জামা কাপড়গুলো কাচি না, এইখানে ওই টুকরো মার্বেলগুলো দিয়ে এখানে একটা সুন্দর করে মেজে মতন করা হবে, কিন্তু বলো এগুলো ভাঙতেও মায়া লাগে না। আমি বললাম না থাক, এখন না, পরে এগুলো যদি ভেঙে যায় কখনো তখন দেখবো আর কি। তো তার জন্যই কিন্তু এই বস্তা করে রেখে দেওয়া। তবে বর্ষাকাল আসলে ভয় লাগে না, ওই বস্তা মস্তার ভেতরে যদি সাপ টাপ থাকে না, একবার দেখেছিলাম জানো তো, এই পেছনে অনেক বড় সাপ আসে। আমার এখানে জঙ্গল না চারিপাশে, তবে ঠাকুরের কৃপায় এখনও আমার কিছু হয়নি। কিন্তু এখানে অনেক বাড়ি আছে জানো তো, তাদের বাড়ির ভেতরে কিন্তু ঢুকে গেছে, ঘরের ভেতরেও ঢুকে গেছে সাপ।
যাই হোক বন্ধুরা, দেখো এখানে কেচে নিলাম, খুব একটা জামা কাপড় ছিল না, এই ঘরের যা ছিল মানে চাদরটা তুললাম সেটাই কিন্তু কেচে দিলাম এখানে। একটা কোশ্চেন বারবার আসে আমাকে, কাল জলিও বলেছে, এর আগে আমাকে অনেকে বলেছে যে আমার ঘরে যে বক্স খাটটা আছে না, বক্স খাটের ভেতরে কি আছে ওটা দেখানোর জন্য। তো বন্ধুরা আমি তো ওটা দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে ওর ওপরে একটা অনেক বড় হচ্ছে ম্যাট্রেস দেওয়া আছে, এত ভারী ওটাকে কিন্তু নাড়াচাড়া করা যায় না। তার উপরে কি বলো তো, ওই পাটাতন তুলে মানে যে থাকে না সেগুলো তুলে আমি একদমই পারবো না, অনেক ভারী। আর তার মধ্যেও কথা হলো যে এমন এক জিনিস আছে সেগুলো নাড়াচাড়া আমি খুব একটা কিন্তু একদমই করি না, তোমাদেরকে বলেছি, কাঁথা কম্বল বালিশ এক্সট্রা যেগুলো থাকে, তার উপরে ট্রলি ব্যাগ এই ধরনের জিনিসই আছে, তাই দেখানোর মতো কিচ্ছু নেই, কোনো দরকারি জিনিস ওখানে আমি একদমই রাখি না, কারণ ওখানে কিন্তু ধুলোবালি ঢুকেই যায় ফাঁকা দিয়ে যেভাবেই হোক না কেন। আর পোকামাকড়ের কথা জিজ্ঞাসা করছিল, তো পোকামাকড় ওখানে আমার ঢোকে না, কিন্তু ধুলোবালি ওর মধ্যে আছে, সেই কারণে মানে দেখানোর মতন কিছু নেই। আর সাইড দিয়ে পাল্লা দিয়ে যদি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু তোমরা কিছু দেখতে পাবে না ভেতর পর্যন্ত, কারণ এতটাই প্যাকড আপ হয়ে আছে, তার জন্য ওটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। মানে খুব কম জিনিস থাকলে দেখানো যায়, এত গ্যাদারিং হয়ে আছে না যে জিনিস দেখানো যায় না, ঘরে তো প্রচুর এক্সট্রা জিনিস থাকে না, সেই কারণে ওগুলোই আমি ওখানে কিন্তু সমস্ত ঢুকিয়ে দিই। তো যাই হোক, আমাকে অনেক রিকোয়েস্ট তোমরা করেছিলে, কিন্তু সরি আমি তোমাদের দেখাতে পারিনি, তাছাড়া তো আমি তোমাদের সবটাই দেখাই। তবে একটা কথা, যদি কখনো আমি ওটা নাড়াচাড়া করি মানে আমার হাজব্যান্ড থাকাকালীন, তাহলে কিন্তু তখন আমি অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আমি মানে তোমাদের নাম লেখাটা দেখছি, দেখার পর বলার সময় আমি আবার বলে ফেলছি ভুল নাম, তো এরকম আমি এই নিয়ে দুবার করলাম। তো প্রথমে আমি সরি বলি চন্দ্রাণীর কাছে, চন্দনা নয়, আমি বারবার চন্দ্রাণীকে চন্দনা বলে ফেলি, তো সরি চন্দ্রাণী, তুমি কিন্তু আমার কথায় মনে করো না, তুমি বুঝতে পেরেছো তো যে আমি কিন্তু তোমার নামটাই বলতে চেয়েছিলাম, ভুল করে কিন্তু আমি চন্দনা বলে ফেলি। আসলে তোমার নামের আর যে তোমার টাইটেল তার মাঝখানে কোনো গ্যাপ নেই, তো আমি না হট করে মানে চন্দনাটাই মনে হয় যেন আমি চোখে দেখে ফেলি, এটা আমারই দোষ, এটা তোমার কোনো দোষ নয়। তো সরি, আর ভুল করব না, এবার চন্দ্রের নাম নিতে গেলে কিন্তু আমি অবশ্যই বারবার দেখব, দেখে তারপরেই কিন্তু আমি বলবো। খুব মিষ্টি মেয়ে, আমাকে বলছে দিদি তুমি ভুল বললে, সত্যি আমি বারবার কি করে ভুল করি, আমাকে খুব বকা দিও তুমি, আমি কিচ্ছু বলবো না, এই ভুলটা আমি সত্যি সত্যি বারবার করছি। ভালো থেকো চন্দ্রানী। বেশ কয়েকদিন আগে একজন আমাকে কমেন্টস করেছিল, তো তার রিপ্লাইটা আমি অনেক সময় তো ধরো আমি দিতে পারি না বলে কমেন্টসেই কিন্তু রিপ্লাই আমি বেশিরভাগ সময় দিয়ে দিই। তো ও লিখেছে যে না আমাকে তুমি ব্লগেই বলবে, মানে আমি লিখবো না, ওর নামটা নিয়ে আমি বলবো। তো আমি জানি ও আমার ব্লগ ও দেখবে না, তারপরেও আমি ওর নামটা নিয়ে বলছি। ওর নাম হচ্ছে লুব্ধ, আর তোমাদেরকে আমি লুব্ধর কথা বলেছিলাম, তো লুব্ধর সাথে কিন্তু আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। ওর হাজব্যান্ডও ডিফেন্সে আছে, তো আমি তোমাদেরকে বলেছিলাম ডিফেন্সে আমার হাজব্যান্ড থাকে, মেয়ে বাইরে থাকে, দিয়ে আমি একটুখানি মন খারাপ নিয়ে যে ব্লগটা বানিয়েছিলাম সেখানে ও কমেন্টস করেছিল যে এরকম তো ও থাকে, ও তো এরকম করে না, মানে এইরকমই কিছু একটা। যাই হোক, তারপরে ও আমাকে বলল যে পরে যে দিদিভাই না আমি আসলে ওই কথাটা বলতে চাইনি, হ্যাঁ, দিয়ে ও আমাকে এভাবে বলেছে। যাই হোক, আমি সব সময় চাই না কারোর সাথে ঝগড়া বিবাদে যেতে, দিয়ে ও খুব সুন্দরভাবে আমাকে কনভিন্স করেছে বা আমাকেও বুঝিয়েছে, আমার ভালো লেগেছে ওর ব্যবহার, ওরও আমার ব্যবহার ভালো লেগেছে। তো সে কারণে ও আমাকে মাঝে মাঝে কমেন্টস করে। ওর কতগুলো কুকুর আছে, তো সেই কুকুরকে নিয়ে ওর ঘর বাড়ি নোংরা হয়ে থাকে, সেটা ও আমাকে বলছিল যে কি করব। তো বলছি বন্ধুরা, দেখেছো রান্নাঘরে কিন্তু আমি সমস্ত এইভাবে এলোমেলো করে ফেলে রেখে চলে এসেছি, ভাতটা শুধু করবো আর গুছাবো রান্নাঘরগুলো, সমস্ত কাজগুলো তো করতেই হবে, ফিটফাট টিপটপ না থাকলে কিন্তু হবে না। দেখো আমি কিন্তু এই ফাঁকে মানে শ্যাম্পু করে মাথায় চলেও আসলাম, 12টা বেজে গেছিলো, তা ভাবলাম যে না তাড়াতাড়ি করি, যেদিন আমি শ্যাম্পু করি মাথায় সেই দিনকে জানো তো আমি খুব তাড়াতাড়ি স্নান করার চেষ্টা করি, যাতে বেলা অবধি চুলটা ভেজা না থাকে, তোমরাও কিন্তু তাই করো। আর যেদিন শ্যাম্পু করো না পুরো চুল ভেজাও না, সেদিনকে একটু লেট হলো, মানে লেট না করাই ভালো, যেহেতু আমি সকালে একবার ঠাকুরের ভোগ দিই, তো সেই কারণে কিন্তু দুপুরবেলা একটু আমার লেট হলেও অসুবিধা হয় না। আর যারা 3বার ভোগ দাও না তারা কিন্তু সকাল সকালে একবার ভোগটা দেওয়ার চেষ্টা করবে, ঠাকুরকে অনেকক্ষণ উপোসে কিন্তু রাখবে না। যাই হোক, লুব্ধকে আমি বলছি দেখো কুকুর বেড়াল এই সমস্ত থাকলে খুব নোংরা হবে, আর তোমার বেশ কয়েকটা কুকুর আছে তুমি বললে, তো এগুলো তো হবেই, তার জন্য কিছু করার নেই। আর ওরা হলো একদম সন্তানের চাইতেও বেশি, ওরা অবুঝ,
ওদের জন্য তো পরিষ্কার করতেই হবে, কিচ্ছু করার নেই, বারবারই পরিষ্কার করতে হবে, বারবারই ওরা নোংরা করবে। ওদেরকে যারা ভালোবাসো তারাই জানো যে কতটা মানে ওদের প্রতি ভালোবাসা থাকলে যে এত ওরা নোংরা করে তারপরও পরিষ্কার করে আবার তাদেরকে ভালোবাসা যায়। আর বন্ধুরা এখানে এখনও মুখে মাখার যে ক্রিমটা না আমি মানে কিনিনি এখানকার জন্য, শেষ হয়ে গেছে আর কেনা হয়নি, উপরেই আছে। আর কি বলতো 2 সেট করে রাখতে হয়, সিঁদুর রাখতে হয়, ক্রিম, চিরুনি, সমস্ত কিছুই। যখন আমি নিচে থাকি তখন নিচে ব্যবহার হয়, আর ওপরে থাকলে ওপরে, কারণ নিচ থেকে ওপরে নেওয়াটা খুব মুশকিল। আর এই যে গরমকাল আসছে আমি কিন্তু বেশিরভাগ সময় নিচেই স্নান করে পুজো দিয়ে তারপরেই ওপরে আসব। আর বন্ধুরা কাল হচ্ছে দোল পূর্ণিমা, তো তোমাদেরকে বলি দোল পূর্ণিমায় আমার বাধা পড়েছে, আমি কিন্তু দিতে পারবো না দোল পূর্ণিমায় পুজোটা। যাই হোক আগে তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, তোমরা পারলে ওইভাবেই পুজোগুলো করার চেষ্টা করো, মানে যাদের যাদের পছন্দ, যেরকম মধুমিতা আমাকে বলেছে ওর পছন্দ হয়েছে ও করবে। আর জানো তো বন্ধুরা আমার না এরকম হয়, আমি দেখেছি বিশেষ কোনো দিনে মানে পুজো অর্চনা যেগুলো করতে খুব ভালোবাসি, জানি না ঈশ্বর কি চায় আমার ওপর দিয়ে, আমার না খুব বাধা পড়ে এইগুলো না, আমার মানে প্রচুর প্রচুর বাধা পড়ে। জানি না আমি এত ভক্তি ভরে করি তারপরেও ঈশ্বর আমাকে কী ইঙ্গিত দেয় এটা কিনা আমি মানে আমার জানা নেই, কিন্তু মনটা না খারাপ হয়ে যায় ওই দিনগুলো যখন দিতে না পারি। তো যাই হোক আর কি করব, ঈশ্বর যেটা চায় তার উপরে তো আর কিছু নেই। ভাত এখনও হয়নি, আমি দেখো এখানে জল নিয়ে আগেই রেডি করে রাখছি। আমিও জানো তো পুরুষ মানুষের মতন মানে স্নান করব আর তো খিদে পেয়ে যায়, তাই সমস্ত কিছু গুছিয়ে রাখছি যাতে ভাতের হাঁড়িটাও শুধু উল্টে দেব, তারপরেই কিন্তু আমি একদম থালা নিয়ে বসে পড়বো। তোমরা কারা কারা এরকম করো? আমার বাবাকে দেখতাম জানো তো এরকম করতো। রূপা দিদিভাই জিজ্ঞাসা করেছিল এই ডাইনিং টেবিলটা কোথা থেকে নিয়েছি। এই ডাইনিং টেবিলটা কিন্তু বাড়িতেই বানানো হয়েছে কার্পেন্টারকে দিয়ে, আর এটা হচ্ছে সেগুন কাঠের। ওই যে খাট দেখতে পাও আমার উপরের ঘরের, এই খাট আর ডাইনিং টেবিল এই দুটো কিন্তু একসাথে বানানো হয়েছিল বাড়িতে আমার ছাদের মধ্যে। আর ভীষণ পোক্ত, ভীষণ কিন্তু মানে ভালো জিনিসটা, তবে মডেলটা তো এখন একটু পুরনো হয়ে গেছে, আর এখন মানে অনেক রকম ডিজাইন আরও সুন্দর সুন্দর বেরিয়েছে। এখন যদি বানাতাম তাহলে কিন্তু এখন অন্য রকম ডিজাইন দিতাম, কিন্তু আর কিছু করার নেই, কাঠের জিনিস একবার বানালে তো আমার জীবন চলে যাবে, তো এই ডিজাইন নিয়েই কিন্তু চলতে হবে। কুমড়ো ভাজা, ওটা মেথি শাক ভাজা, আর এই দেখো ভোলা মাছের ঝাল করেছি, বাঙালি আলু দেবো না, ধনে পাতা দিয়ে করেছি, ভালোভাবেই রান্না করার চেষ্টা করেছি। আর এই কুমড়ো ভাজাগুলো কী যে মিষ্টি, খেতে এত ভালো লাগে। আর বিয়ের পরপর বন্ধুরা এরকম ভোলা মাছ এনেছিল, আর আমি ভোলা মাছের ঝোল রান্না করে রেখে দিয়েছিলাম জানো, আবার সেটা বানিয়েছিলাম মানকচু দিয়ে। সেই মানকচু খেয়ে গলা ধরে গেছিলো একদম জানো তো, আমি আর আমার ছোটো ননদ মিলে ওস্তাদি করেছিলাম, মানে আমি তো জানিই না কিছু, দিয়ে আমি বললাম যে ঠিক আছে রান্না করছি। আর আমার ছোটো ননদও রান্না জানে না একদমই তখন, এখন হয়তো জানে কিন্তু তখন জানতো না। আর আমিও রান্না করেছি, আমাকেও ডিরেকশন দিয়েছে, আর আমিও করেছি। খাওয়ার পর দেখছে গলা ধরছে, মানে গালের এক পাশে চুল করছে, দিয়ে তারপরেও বললো যে কেউ খায়নি দুপুরে, ওকেই প্রথমে দিয়েছিলাম টেস্ট করতে। কচুগুলো বেছে বেছে সমস্ত ফেলে আবার জানো মশলা দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আবার জিরে গুঁড়ো দিলাম, তারপরে আবার ওই মাছটা করে তারপরে দুপুরবেলা সবাইকে আবার দিই। তো এই হয়েছিল বুদ্ধি, যে কত রকম যে অভিজ্ঞতা কম বয়সে থাকে বললে না তোমাদের আমার মনে পড়ে মাঝে মাঝে থেকে থেকে, যে কীরকম কীরকম ঘটনা মানে ঘটেছে প্রথম দিকের জীবনে, এখনও ঘটছে, কিন্তু তখনকারগুলো না এখন হাসি পায় ভীষণভাবেই। আর আমাকে সাকিনাও বলছিল যে আমার এই গল্পগুলো এত ভালো লাগে যে ওরও নাকি অনেক কিছু মনে পড়ে যায়। আসলে আমাদের সবার যে লাইফ, সেই লাইফের সাথে কিন্তু সবারই কিছু না কিছু মিল আছেই আছে। স্বর্ণালীর অনেক দিন হয়ে গেল কোনো খবর নেই, অনন্যা তো আর করবে না। আর বিনাপানি দিদিভাই তুমি কেমন আছো, মেয়ের পরীক্ষা কেমন হলো জানিও, তোমাদের সবাইকে আমি ভীষণভাবেই কিন্তু মিস করছি। আর অনন্যার কি কারণ আমাকে কেন করছে না সেটা আমি সঠিকভাবে জানি না, তবে একটু গেস আমি করছি, সেটা তোমাদের সাথে পরের দিন ব্লগে আমি শেয়ার করব। আমি চাই না যে আমার গেসটাই ঠিক হোক, আমি চাই আমি যেটা গেস করছি সেটা যেন ঠিক না হয়, আর ও যেন আমায় কমেন্টসটা করে। যাই হোক পরের দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করব সেটা আমি, কারণ অনেক বড় হয়ে যাবে ব্লগটা না হলে আজকে। আর এখন বিকেল 5:30 বাজে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।